সনদ গণভোট আমি মানলাম দুটো আলাদা আলাদা, অবশ্যই আলাদা, কিন্তু দেখেন গণভোটের প্রশ্নের মধ্যে কি বলা আছে, আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। তার মানে জুলাই সনদ তো গণভোটে আনা হয়েছে, এবং গণভোটে কি প্রশ্ন হবে এটা তো আমি ওয়ান ফাইন মর্নিং হঠাৎ করে দেখেছেন, ব্যাপারটা তা না। এটা নভেম্বর মাসে যখন ওই আদেশটা হলো, সেই আদেশের মধ্যে তো গণভোটে কি প্রশ্ন থাকবে সেটা লেখা আছে। তা আপনি যদি মনে করতেন এটা প্রবলেমেটিক, আপনি তখন যেতেন আদালতে, 2 মাস ছিল ইলেকশনের। এখন আদালতে যাওয়াটা হচ্ছে অসৎ উদ্দেশ্য প্রণোদিত, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কিছু কিছু বিষয় নোট অফ ডিসেন্ট আছে। সমস্ত আলাপ আলোচনা, সমস্ত চেষ্টার পরেও আমরা রাজনৈতিক দলগুলো একমত হতে পারি নাই কিছু বিষয়ে, সেগুলো সেটেল করার জন্যই তো জনগণের কাছে যাওয়া হচ্ছে। তো সেখানে আর জনগণ রায় দিয়ে দেওয়ার পরে রাজনৈতিক দলগুলো আমার অভিরুচি আপনার অভিরুচি আলাদা আলাদা, সেটা কেন আর প্রাধান্য পাবে? জনগণের রায় প্রাধান্য পাবে। স্পেশালি আপনি নিজে জনগণের রায় নেওয়ার প্রক্রিয়াটা আমি কিভাবে করলাম, যে এক ধরনের ইম্পোজ করা আপনার মনে হয়? না গণভোট হ্যাঁ অথবা না, গণভোট এর বাইরে তো আপনি যাওয়ার সুযোগ ছিল না হ্যাঁ অথবা না এর আগে রাজনৈতিক মানে ওই যে আপনি নোট অফ ডিসেন্ট গুলো ওইগুলোকে আনার তো কোনো সুযোগ নেই। আপনি হয় হায়ের পক্ষে এবং সরকার থেকে তো হায়ের পক্ষে না, অনেকগুলো বিষয় নোট অফ ডিসেন্ট আছে যেগুলো জুলাই সনদে আছে, সেগুলো আপনি আপনার নোট অফ ডিসেন্ট অনুযায়ী কাজ করেন। যেগুলো গণভোটে এসছে এবং যেগুলোকে ফান্ডামেন্টাল রিফর্ম চিন্তা করেছে, সেগুলোকে মানে সেগুলো বাস্তবায়ন হওয়া দরকার কি দরকার না সেই প্রশ্নে আমার জনগণের কাছে যাওয়া দরকার। যেমন আপার হাউসে পিআর, এটা বিএনপির এটার পক্ষে না, আবার অন্যান্য অনেক দল পক্ষে। তাহলে আপনার এখানে মীমাংসাটা কিভাবে হবে? মীমাংসা করবে জনগণ। এবং আপনি যেটা মেনে নিয়েছেন, কিভাবে মেনে নিয়েছেন? 2 ভাবে। একভাবে হলো গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, আপনি হ্যাঁ পক্ষে প্রচারণা চালিয়েছেন, ওই নির্বাচনের সময় চালিয়েছেন কিনা। তাহলে 68% জনগণ এই হ্যাঁ পক্ষে বলেছে। আপনিও যাদেরকে ভোট, আপনাকে যারা ভোট দিয়েছে তাদের একটা বড় অংশ সনদের পক্ষে ভোট দিয়েছে। তাহলে এখন আপনি যেতে আসার পরে আপনি কি বলতে পারবেন যে 68% মানুষ যখন এটাকে জিতিয়ে আনলো, তখন আপনি বলতে পারবেন যে গণভোটের এই জিনিসটা আমার সাথে মেলে, এই জিনিসটা আমার মেলে না, সুতরাং আমি ওইটা করবো এটা করবো না? এইভাবে তো বলা যাবে না, ঠিক আছে? পাশাপাশি 32% মানুষ না দিয়েছে। এখন আপনি হ্যাঁ দেন আর না দেন, গণভোটটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেছে, কারণ আপনি না দেওয়ার মধ্যে দিয়েও গণভোটের পার্ট একটা পার্ট, তাই না? আপনি যদি বলেন যে আমি গণভোটই মানি না, কিসের হ্যাঁ কিসের না সেটা আলাদা। কিন্তু যখন আপনি বিএনপি কিন্তু তৃণমূলে অনেক জায়গায় না ক্যাম্পেইন করেছে, তাদের তৃণমূল, আবার বিএনপির শীর্ষ নেতৃত্বের জায়গা থেকে আমরা হ্যাঁ ক্যাম্পেইন শুনেছি। তো আইদার হ্যাঁ অর না, আপনি তো গণভোটের অংশ, কারণ আপনি গণভোটটাকে বৈধতা দিয়েছেন, সমস্ত রাজনৈতিক দল দিয়েছে, বাংলাদেশের মানুষ দিয়েছে। তো দেওয়ার পরে এবং স্পেশালি গণভোট হওয়ার আগে আপনি তো গণভোট চাপিয়ে দিয়েছেন বলতে পারবেন না, কারণ গণভোটের মাধ্যমে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব এটা সিদ্ধান্ত হওয়ার পরে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে গণভোটটা কবে হবে এই প্রশ্নে। আপনি জানেন রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত কিন্তু বিএনপি বলেছে ইলেকশনের দিন করেন। কেন? তাদের যুক্তি ছিল আপনি আগে করলেও যা, ইলেকশনের দিন করলেও তা, কাজে আপনি ইলেকশনের দিন করেন তাতে রাষ্ট্রের পয়সাটা সে একটু বাঁচবে, এটা ছিল তাদের যুক্তি। তাহলে আপনি তো কিভাবে বলেন যেটা ইম্পোজ করা হয়েছে? ইম্পোজ করা হয় না, আপনি তো অনেক দিন থেকে এই বিষয়ে মতামত দিয়ে এসছেন, আপনার একটা পজিশন ছিল। তো গণভোটে আপনার চাওয়া অনুযায়ী ইলেকশনের দিন হলো, আবার গণভোটের 4টা প্রশ্ন, তার মধ্যে আপনি বলবেন যে আমি এটা মানি এটা মানি না। তাহলে যেটুকু যেভাবে, এটা তো সুবিধাবাদের রাজনীতি, যেটা আপনার পক্ষে আসে সেটা আপনি পক্ষ নেন, আবার যেটা আপনার বিপক্ষে যায় সেটা আপনি আগে অবস্থান নেওয়া সত্ত্বেও এখন ডিনাই করেন। স্যার অর্থের এই আলোচনাগুলো ছিল, মানে এই যে গণভোটের হানায়ের বিষয়ে, মানে জনগণ কিভাবে রায় দিবে, সে কিছু মানে কিছু মানে না, সেটা চিরকালই হ্যাঁ এই আলোচনা কিন্তু আমরা করেছি, জনগণের মধ্যে আলোচনা কিন্তু ছিল চিরকালই এরকম। মানে আপনি যখন শহীদ প্রেসিডেন্ট করা অনেক ক্ষেত্রে আসলে টেকনিক্যাল কারণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণভোটটা করলেন সেটা তো প্রশ্ন একটা, কিন্তু তার সাব কোয়েশ্চেন তো 19টা। আপনি কি জিয়াউর রহমানের নীতি ও কৌশল সমর্থন করেন? তো তার নীতি ও কৌশল কি 19 দফা? তো জনগণ কি বলবে আমি 12টা মানি 7টা মানি না? এভাবে বলা যায়? এভাবে বলা যায় না। আইদার আপনাকে বলতে হবে যে হোল একটা জিনিস মানুষ ধরে নেয় যে এটা হলো এরকম, এর বাইরে কিছু নিটিগ্রিটি বিষয় থাকতে পারে, কিছু টেকনিক্যাল বিষয় থাকতে পারে। সেজন্যই তো সংবিধান সংস্কার পরিষদ, সেজন্যই তো গণভোটের আগে রাজনৈতিক দলগুলোকে নিয়ে জুলাই ঐক্যমত্য কমিশনের আলোচনা, জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়েছে, ইন ডিটেইলস অনেকগুলো বিষয় এসেছে, নোট অফ ডিসেন্ট সর্ট আউট করা হয়েছে, তারপর আপনি গণভোটে গেছেন। সেই গণভোটের পরেও যে সমস্ত টেকনিক্যাল বিষয় থাকবে, যেগুলো আকাঙ্ক্ষার বাইরে জনগণ হয়তো টেকনিক্যাল বিষয়গুলো বোঝেন না, সেগুলোর জন্য আপনি সংবিধান সংস্কার পরিষদে যাচ্ছেন। তো এই পুরো প্রসেসটা তো এখানে তো কোনো লুপ হোল নাই, কিন্তু আপনি এখন আপনার রাজনৈতিক সুবিধার, যেমন ধরেন একটা বড় জিনিস হচ্ছে বিএনপি যেটা মানতে চায় না সেটা হচ্ছে সাংবিধানিক পদগুলোতে বাছাই কমিটি কিংবা সর্বদলীয় মানে একটা কমিটি করে তারপর নিয়োগ দেওয়া। এখন এটার ক্ষেত্রে বিএনপি বলে যে আমি একটা সরকার, আমার কিছু প্রায়োরিটি আছে, আমার কিছু চাহিদা আছে, সেই অনুযায়ী আমি করব। এটা আপনি করেন, আপনি অর্থ মন্ত্রণালয়ের সচিব কাকে দিবেন সেটা আপনার বিষয়, যেগুলো নির্বাহী বিভাগের মধ্যে। কিন্তু যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, যেমন দুদক, আমরা যেখানে বসে আছি খুব কাছে, তো সেই দুদক কি আপনার সরকারি প্রতিষ্ঠান? এটা তো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এখানে এই দুদকের কাজই তো হচ্ছে সরকারের দুর্নীতি ধরা, বা সরকারের এমপিরা মন্ত্রীরা তারা কোনো দুর্নীতি অনিয়ম করছে কিনা। তো সেখানে যদি আপনি আপনার লোক নিয়োগ দেন, সে কি আর এই কাজটা করতে পারবে? তখন দুদকের যে আপনি 1000 সংস্কার করলেন, দুদকের যে একটা এই যে এত ঢাউস সংস্কার করা হয়েছে না,
ওই যে যিনি চেয়ারম্যান সেই নিয়োগটা যদি নিরপেক্ষ না হয় তাহলে এই আরেকটা সংস্কারের কোনো মূল্য নাই।